আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি ফরিদুদ্দিন, ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার। আমরা ভিডিওর মাধ্যমে আমাদের দেশে ব্যবসা করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগে তা আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব তা হচ্ছে রিক্রুটিং লাইসেন্স। এটা নিয়ে আমরা সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসলে আমরা আলাপ বুঝে নেওয়ার চেষ্টা করি যে রিক্রুটিং লাইসেন্সটা কী। আসলে আমরা ট্রাভেল এজেন্সি বিজনেস বা রিক্রুটিং এজেন্সি এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে। অনেকে মনে করে যে ট্রাভেল এজেন্সি মানে হচ্ছে যারা বাইরে লোক পাঠায় বা তারাই হচ্ছে ট্রাভেল এজেন্সি। আসলে অ্যাকচুয়ালি যারা বাইরে লোক পাঠায় তারা ট্রাভেল এজেন্সি না, তারা রিক্রুটিং এজেন্সি। ইভেন আমার থেকে মনে হয় যে যারা ট্রাভেল বিজনেসের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস বা সবচেয়ে ব্যয়বহুল একটা লাইসেন্স, কিন্তু কার্যত দিক থেকে এই লাইসেন্সধারীরা সবচেয়ে অবহেলিত। কারণ আমরা সবসময় দেখে আসছি যে মানুষ অনেকটা নেগলেন্সি করে বলে যে আদম ব্যাপারে, বা অনেকে গ্রাম অঞ্চলের ভাষায় বলা যায় আদম ব্যয়ারি, বা ওরা খুব খারাপ মাইন্ডে এটাকে ইয়ে করে। কিন্তু ওভারঅল চিন্তা করতে গেলে অন অ্যাভারেজ একটা লাইসেন্স মেনটেন করতে গেলে অলমোস্ট অফিস, আর তারপর হচ্ছে আপনার লাইসেন্সিং ফি, প্লাস হচ্ছে আপনার একটা ব্যাংক গ্যারান্টি দরকার হয়ে থাকে। এর বাইরেও বিভিন্ন এজেন্সি, বিভিন্ন এয়ারলাইন্সের, বিভিন্ন হচ্ছে আপনার এম্বাসিতে অ্যানলিস্টেড হতে হয়। ওভারঅল ওখানেও একটা খরচ হয়ে যায়। সব মিলিয়ে প্রায় একটা পারফেক্ট রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অন অ্যাভারেজ প্রায় 50 লাখ থেকে 1 কোটি টাকা খরচ হয়ে থাকে। তো তাহলে কিন্তু এর মধ্যে হচ্ছে তারা সবচেয়ে বেশি অবহেলিত, কারণ মানুষ এটাকে খুব ভালো চোখে দেখে না। কিন্তু ভালো চোখে দেখে না এটারও অনেকগুলো রিজন আছে, যেটা আমরা এটা নিয়ে স্টাডি করার প্রেক্ষিতে দেখলাম যে হচ্ছে যারা বাইরে পাঠায় বা যারা বাইরে যায়, এদের মধ্যে একটা বাজে টেন্ডেন্সি হচ্ছে এরা এই ব্যবসা এরা কার মাধ্যমে যাবে, এরা হচ্ছে দেখা গেছে যে যে কোনো একটা লোক বিদেশে গেল, বিদেশে যাওয়ার জন্য সে কিন্তু কিন্তু তার এলাকার আর একটা লোককে প্রিপেয়ার করবে। তো ওই লক্ষ্য কিন্তু দেখা যাচ্ছে এটার হাত বদল হয়ে থাকে। এও কিন্তু ঠিকই আর কয়েকটা হাত বদল হয়ে একটা ঢাকার একটা এজেন্সির মাধ্যমে সে ঢাকার বা শহরগুলোতে যে এজেন্সিগুলো অফিস থাকে, কোনো কোনো এজেন্সির মাধ্যমে সে তার কাজটা করতেছে। তো ক্ষেত্র বিশেষে এমনও হয় যে যদি একটা এজেন্সি একটা বিষয়ের পারপাস যদি 1 লাখ টাকা ধার্য করে, হয়তো যে রুট লেভেলে কাস্টমারের কাছে এটা যায় পৌঁছায় হচ্ছে অনেকটা 1.5 থেকে 2 লাখ টাকা, বা ক্ষেত্র বিশেষে আরও খুব বেশি হয়ে থাকে। তো এই ব্যবসার মধ্যে অনেক মিডল ম্যান থাকে। মিডল ম্যানের কারণে ইনফরমেশন গ্যাপও হয়ে থাকে। সেটা কীরকম, মনে করেন একটা এজেন্সি নির্ধারণ করলো, এজেন্সি কখনোই, কারণ সে অনেক রেসপন্সিবল একটা দায়িত্ব থেকে তার প্রতিষ্ঠানটা পরিচালনা করে, কারণ তার একটা দায়বদ্ধতা আছে। তো সে তার এমপ্লয়ের সাথে যে এগ্রিমেন্ট সে ওভাবেই বলবে, যে একদম পারফেক্ট এই কাজই বলবে, এই এত টাকা বা এত রিয়াল বা এত ডলার বা যাই হোক এই মজুরিটা এটা হবে। কিন্তু দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে হাত বদল হওয়ার কারণে, মনে করেন একটা এজেন্সি বললো যে তোমার মান্থলি এত ঘন্টা ডিউটি, আর হচ্ছে তোমার এত টাকা স্যালারি, অনেক এক্সাম্পল হিসেবে আমরা ধরলাম 10,000 টাকা স্যালারি। তো পরের হাতে গিয়ে হয়তো বা সে বলবো যে কাজের মধ্যে সে আরো রিল্যাক্সেবল একটা অ্যাড করার চেষ্টা করবে, এবং হয়তো বলবো যে স্যালারি আরো 2,000 টাকা বাড়ায় দিয়ে 10,000 টাকা। তো যদি আমরা এই সেন্সে চিন্তা করি, দেখেন যদি এরকম 3-4টা হাত বদল হয়ে থাকে, ক্ষেত্র বিশেষে 10,000 টাকা স্যালারি হয়তো 20,000 টাকা হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু এখানেও একটা বিষয় থাকে। তো কিছু আর ওভারঅল হচ্ছে যখন একটা এমপ্লয়ি যায়, তার কিন্তু একটা ট্রেনিংয়ের একটা ব্যাপার থাকে, প্লাস হচ্ছে এজেন্সিতে এসে এগ্রিমেন্টেরও একটা ব্যাপার থাকে। তো এজেন্সির দায়িত্ব হচ্ছে তাকে ডকুমেন্টগুলো পারফেক্টলি বুঝিয়ে দেওয়া, বা তার স্যালারি কত, সে কীভাবে যাবে। কিন্তু এজেন্সিগুলো দিলেও কিন্তু মধ্যখানের কমিউনিকেশন গ্যাপ এবং এই ওভারঅল যে সিস্টেমের গ্যাপের কারণে এই মিসকমিউনিকেশন হয়ে যায়। তো এতে আসলে ওভারঅল এই সেক্টরটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তারপর আমরা যে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে লাইসেন্সিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা এই বিজনেসের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস অবস্থানে কিন্তু যে লাইসেন্সটি, তাকে কিন্তু সবচেয়ে অবহেলিত হিসাবে
মূল্যায়ন করা হয়। কারণ মানুষ ভালো চোখে দেখে না। তো ওভারঅল আমরা যখন এই ভিডিওটা করতেছি, তো ওভারঅল এইটুকু দেখলাম যে আসলেই ওদেরকে মূল্যায়ন করা উচিত। কারণ আমাদের দেশ, আমরা যে ফরেন রেমিটেন্স পাচ্ছি তারা আসলেই বেশিরভাগই আপনার আমাদের আমরা যে শ্রমশক্তি রপ্তানি করতেছি তাদের মাধ্যমে পাচ্ছি। দেখুন একটা জিনিস খেয়াল করেন, আমরা আমাদের দেশে কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকেই এই সেক্টরে কিন্তু আমাদের প্রচুর লোক যাচ্ছে, ইভেন তারা সবসময় রেমিটেন্স আর্ন করে আমাদের দেশের জন্য টাকাটা পাঠাচ্ছে। আর দেখুন আমরা যারা বাইরের কোনো দেশে ঘুরতে যাই বা ইউরোপ আমেরিকাতে যাই, তারা কিন্তু যাই ঘুরতে যাওয়াটাতে কিন্তু ওই টাকাটা কিন্তু ওখানে ব্যয় করে আসতেছে। আর যে লোকটা কিন্তু যে মিডল ইস্টে বা যে কোনো দেশে যে গিয়ে কাজ করতেছে, তার পরিবার পরিজন কিন্তু দেশেই আছে। তো সে কিন্তু তাকে আলটিমেটলি মাস শেষে টাকাটা দেশেই পাঠাতে হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে মিডল ইস্টের যে এগুলোতে, এখানে আপনি যত বছরই থাকেন কিন্তু থাকার পার্মানেন্টলি থেকে যাওয়ার বা রেসিডেন্ট কার্ড হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো একটা লোক সে যাই করুক, যতই আর্ন করুক, তাকে আলটিমেটলি দেশেই পাঠাতে হচ্ছে, বা কোনো জায়গায় ইনভেস্ট করুক সে দেশেই করতে হচ্ছে। তো এইসব ক্ষেত্রে যারা ইউরোপ আমেরিকা থাকে এরা তুলনামূলক ফ্লেক্সিবল। আমি এমনও দেখছি হয়তো অনেকে আমেরিকা থাকে বা ইউরোপে থাকে, যে পারতপক্ষে তার ঘর বিটার বা বিটে বাড়ি যেটুকু আছে পারে না, এই বিক্রি করে হলেও দেশের বাইরে নিয়ে গিয়েছে, তার সে আর দেশে আসবে না। তার টেন্ডেন্সি হলো সে বাড়ি করলে ওখানেই করবে। তো তাহলে আমরা কাদেরকে সম্মান করা উচিত, এটা অবশ্যই আমাদের বিবেচনা করা, মানে অবশ্যই বিবেচনায় নিতে হবে। তো যারা এই মহান কাজটাই করতেছে, তারা রিক্রুটিং লাইসেন্সগুলো পরিচালনা করতেছে, আসলে ওভারঅল তাদেরকে সম্মান দেখানো উচিত। এটা আমার পার্সোনাল মতামত থেকে মনে হচ্ছে তারা খুব দেশের জন্য খুব বড় একটা কাজ করতেছে। হয়তো ক্ষেত্র বিশেষে খুব হাতে গোনা কিছু প্রতিষ্ঠান আছে যারা হয়তো বা তাদের হয়তো মিথ্যা বা মিস ডিক্লারেশন দিয়ে, বা এটা খুব খারাপের সংখ্যা যে খুবই কম এটা বলার অপেক্ষা রাখে না। কারণ অনেক দিন থেকে আমাদের দেশ থেকে প্রচুর লোক যাচ্ছে, তো তারা বিভিন্নভাবে সার্ভাইভ করতেছে, থাকতেছে। তো এটাকে অবশ্যই খারাপ বলার প্রশ্নই আসে না। তো আচ্ছা যাক, এত আলোচনার পর, এত কিছুর পরও আমরা আজকে লাইসেন্সটা কীভাবে করতে হয় এটা নিয়ে আমরা আমাদের মেইন টপিক্সে ফিরে আসি। তো লাইসেন্স করার জন্য আপনাকে হচ্ছে প্রথমত নাম সিলেক্ট করতে হবে। যদি কেউ লিমিটেড কোম্পানি করতে চায় তাহলে তাকে আরজেএস ওয়েবসাইটেও নাম চেক করতে হবে, অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে তাকে নামের ছাড়পত্র নিতে হবে। নামের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে সে রিক্রুটিং এজেন্সি ট্রেড লাইসেন্স করতে হবে। নামের ছাড়পত্রের জন্য আপনার প্রস্তাবিত 3টা নাম, এবং আপনাকে গুরুত্ব সহকারে যে আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে করে নামের যেটাকে আপনি মোস্ট প্রায়োরিটি দিচ্ছেন এটাকে অবশ্যই 1 নম্বরে রাখতে হবে। এর পাশাপাশি আপনার একটা জীবন বৃত্তান্ত লাগবে, আর ছবি লাগবে, আর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, এবং হচ্ছে আপনার মালিকের বা প্রতিষ্ঠানের এমডির 2 বছরের ব্যাংক প্রত্যয়নপত্র এবং প্রত্যয়নপত্র এবং রিটার্নের সার্টিফিকেট কপি দিতে হবে। এটা আমরা আপনাদের একটা ফরম্যাট স্ক্রিনে শেয়ার করে দেব, আপনারা দেখে নেবেন। এটা দেওয়ার পরে একটা নির্দিষ্ট বিআইওটি থেকে তারা পর্যবেক্ষণ করে এটা গেজেট আকারে প্রকাশ করে, এটা তাদের একটা নোটিশ আকারে দিয়ে দেবে। এখান থেকে এটা দিয়ে আপনার প্রাইমারি কার্যক্রমগুলো আপনারা শুরু করতে পারবেন, যেমন ট্রেড লাইসেন্সটা করতে পারবেন। দেন আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে। লাইসেন্স প্রাপ্তির জন্য যে ডকুমেন্টগুলো লাগে সেটা আপনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আপনার মালিক মালিক বা হচ্ছে এমপ্লয়ীদের জীবন বৃত্তান্ত এবং এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স, প্রত্যেকটা এমপ্লয়ির পুলিশ ক্লিয়ারেন্স থাকবে। আর এখানে অবশ্য অফিসের একটা নির্দিষ্ট বাধ্যবাধকতা আছে যে আপনাকে অফিস হতে হবে মিনিমাম 400 স্কোয়ার ফিটের অফিস, সুসজ্জিত অফিস হতে হবে। আর অফিস ভাড়ার এগ্রিমেন্ট লাগবে। এখানে মালিক, কর্মচারী সবারই জীবন বৃত্তান্ত, সবার পুলিশ ক্লিয়ারেন্স, শিক্ষাগত যোগ্যতা, তার সব ডকুমেন্ট লাগবে। আর হচ্ছে অফিস ভাড়ার এগ্রিমেন্ট বা ভাড়ার রিসিট, আর হচ্ছে 300 টাকা স্ট্যাম্প একটা ডিক্লারেশন, যেটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল একটা ফরম্যাট থাকে যে আপনার অবৈধভাবে কিছু করবেন না, বা হচ্ছে কাউকে প্রলোভন দিবেন না, বা একটা অঙ্গীকারনামা। এটা অ্যাজ ইউজুয়াল ভাষায় লেখা থাকে, বা আপনার এটা বিএমইডির ওয়েবসাইটে খোঁজ নিলে এটার অঙ্গীকারনামাতে কী থাকে আপনি খুঁজে পাবেন। আর একটা একটা বিষয় অবশ্য বলা হয়নি যে আপনার নামের
4 বছরের জন্য 2,000 টাকা একটা ফি অর্ডার দিতে হয়। 2,000 টাকা একটা ফি অর্ডার দিয়ে আবেদন করতে হবে। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এখানে আয়কর রিটার্নের সার্টিফিকেট কপি দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের রিক্রুটিং লাইসেন্সের জন্য একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো এই ব্যাংক গ্যারান্টি দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা এখানে এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার এটা বলা হয় যে আপনার ট্যাক্স ফাইলে ওই পরিমাণ টাকা আছে কিনা, যে আপনি রিক্রুটিং এজেন্সি যখন আপনি পাবেন তখন আপনাকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হবে যে ওই টাকাটা আপনার এফডিআর হিসেবে থাকবে, যেটা আপনি তুলতে পারবেন না। তো ওই টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার আছে কিনা, যেটা লিগ্যাল মানি আপনার ট্যাক্স ফাইলে আছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর প্রস্তাবিত যে অফিসটা আপনি নিচ্ছেন সেখানে প্রস্তাবিত আকারে সাইনবোর্ড দিতে হবে, আর বিএমইটি থেকে আপনার প্রয়োজন অনুসারে এক বা একাধিকবার আপনার অফিস ভিজিট করবে। তা অন অ্যাভারেজ আপনার ধরে নিতে হয় যে প্রায় 6 মাসের মধ্যে আপনার লাইসেন্স কার্যক্রমটা সম্পন্ন হবে। আর এর জন্য আপনাকে একটা বড় অ্যামাউন্ট আপনার ব্যাংক গ্যারান্টি হিসেবে জমা দিতে হবে। এর পাশাপাশি যখন আপনি ব্যবসাটা করবেন আপনাকে এই যে যেই যে কারণ হচ্ছে কাজগুলো বেশিরভাগই হচ্ছে নির্দিষ্ট দেশ কেন্দ্রিক হয়ে থাকে। যেটা মনে করেন কেউ হয়তো সৌদি আরব, দুবাই, বর্তমানে দুবাই, ইউএই হচ্ছে ওইভাবে করে না, কারণ হচ্ছে কাতার, কুয়েত, মালয়েশিয়া বিভিন্ন দেশের জন্য অ্যানলিস্টেড হতে হয়। তো এখানে অ্যানলিস্টেডও একটা নির্দিষ্ট ফরম্যাটে এগোতে হয়, যা অ্যানলিস্টেড হওয়ার প্রেক্ষিতে আপনার ওই দেশে ম্যান পাওয়ার নিয়ে কাজ করতে পারবেন বা শ্রমিক পাঠাতে পারবেন। তো ওভারঅল এই প্রক্রিয়াটি অন অ্যাভারেজ আপনার একটা শুরু থেকে যখন আপনি কাজটা শুরু করবেন, অন অ্যাভারেজ প্রায় প্রথম বছরটা আপনার লাইসেন্সিং বা প্রসেসিংয়ে চলে যাবে। তো ওভারঅল এই ব্যবসাটা কারা করে বা কারা করতে পারবে, কাদের জন্য এই ব্যবসাটা সামনের দিকে বা করার অপরচুনিটি আছে, এটা হচ্ছে প্রথমত অনেকে ধরেন যারা এই প্রতিষ্ঠানে এই টাইপের প্রতিষ্ঠানে জব করেন তারা এটা সম্পর্কে জানেন, কারণ তাদের একটা এখানে অনেকটা বলা যায় যে কারা বিষয়টা দিবে বা কারা যাবে তাদের একটা নেটওয়ার্ক আগে থেকে তৈরি হয়। তো তারা এই ব্যবসাটা বেশি করে বা ভালো করার চেষ্টা করে। এর পাশাপাশি আরেক শ্রেণী করে, সেটা হচ্ছে বা করতে পারবে, মনে করেন আপনি দীর্ঘদিন থেকে সৌদি আরবে ছিলেন বা আপনার একটা বড় একটা কোম্পানি জব করেন, কোম্পানির সাথে বা যারা এইচআরে আছে তাদের সাথে আপনার একটা ভালো কমিউনিকেশন করতে পারলেন, বা হয়তো আপনার ভাষার দক্ষতা আছে, তো তাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আপনি কাজ নিয়ে আসতে পারবেন। যে এটাকে বলা যায় ওয়ার্ক অর্ডার, বা আপনার শ্রমিক পাঠানোর জন্য যে যোগ্যতা আছে এই অর্ডারটি আপনি নিতে পারবেন। তাহলে হয়তো আপনি ওটার বা আপনার কাজের পাশাপাশি দেশে লাইসেন্স করে আপনি এখান থেকে এই কাজ এটা পাঠানোর ব্যবস্থা করতে পারেন। তো ওভারঅল চিন্তা করতে গেলে এটা লাইসেন্সিং অনেক গুরুত্বপূর্ণ এবং একটা প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। তো কেউ হুট করে না বুঝে এটার মধ্যে নামাও এমন ঠিক হবে না, এতে আপনার অনেক ভুলভ্রান্তি হতে পারে বা আপনার অনেক ভুলভ্রান্তির কারণে কারো ক্ষতিও হতে পারে। তো আমরা এটা কখনোই আপনাকে প্রেফার করবো না, বলবো না যে আপনি আগে ব্যবসাটা বুঝেন, যদি কেউ এই ব্যবসার সাথে থাকেন তাহলে লাইসেন্সিং এগোতে পারেন। আর যদি না আপনার মনে হলো যে না আমি এই ব্যবসা করতে পারবো, তাহলে এই ব্যবসা সম্পর্কে সময় দেন, বোঝার চেষ্টা করেন, দেন এই ব্যবসায় আগান। তো আশা করি সংক্ষেপে ভিডিও আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।